সাধক কবি রামপ্রসাদ তার গানে বলছেন, মন কি করো তত্ত্ব তার, কি করো তত্ত্ব তারে, ওরে উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাব কি তাই ধরতে পারে? আমরা তন্ত্রতত্ত্ব নিয়ে কিছু কথা বলতে আগ্রহী হয়েছি। শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মহাপূজার আঙিনায় এই শিরোনামে কয়েকটি যখন পরপর কিছু পর্ব আলোচনা করছিলাম, তখন আপনাদের মধ্যে হতে কয়েকজন অনুরোধ করেছেন তন্ত্র মন্ত্র নিয়ে কিছু কথা বলার। আমরাও ভেবে দেখলাম এই দীর্ঘ পূজা অবকাশে মহাভারতের বিশেষ করে শান্তি পর্বের সেই আলোচনার বৃহৎ বৃত্তে পুনরায় প্রবেশের অবসরে কয়েকটি পর্বে আমরা এই তন্ত্র কথা নিয়ে আলোচনা করতেই পারি। বিশেষ করে দুর্গাপূজার যে পদ্ধতি, দুর্গাপূজার যে বিধিবিধান, সেখানে যে গুরুত্বপূর্ণ অঙ্গ, সেখানে যেমন বৈদিক পদ্ধতিতে হোম যজ্ঞ ইত্যাদি রয়েছে, তেমনি সেখানে রয়েছে মন্ত্র পূজা, যা তন্ত্রের বিষয়। দুটো শব্দের সাথে আমাদের কম বেশি জানাশোনা আছে, আগম এবং নিগম। গম ধাতু নিষ্পন্ন দুটো শব্দের মূল অর্থ হচ্ছে জ্ঞান, কিন্তু সাধারণত আমরা আগম বলতে তন্ত্রশাস্ত্র, এই তন্ত্রশাস্ত্রকে বুঝি আগম বলতে, আর নিগম বলতে আমরা বেদ শাস্ত্রকে বুঝি, বেদ উপনিষদকে আমরা নিগম বলতে বুঝি। কিন্তু সত্যি কি তাই? মহাভারতের শান্তি পর্বে কপিল সুম্য রশ্মির একটি দীর্ঘ খুব সুন্দর আলোচনা সেখানে রয়েছে, মনোগ্রাহী একটি আলোচনা। সেখানে বলা হয়েছে সব শাস্ত্রকেই আগম, সেখানে সব শাস্ত্রকেই আগম বলা হয়েছে। বেদ অনুসারী তর্ক বা ন্যায় শাস্ত্র হতে পূর্ব মীমাংসা দর্শন, উত্তর মীমাংসা দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, পাতঞ্জল দর্শন সবই আগম। অর্থাৎ বেদ এবং উপনিষদ ছাড়া সমস্ত শাস্ত্রই আগম। অর্থাৎ অবৈদিক যত জ্ঞান ও শাস্ত্র রাশি সবই আগম, এটাও কিন্তু বলা হয়েছে। আবার সব, অর্থাৎ যত ধরনের তন্ত্র রাশি রয়েছে, তন্ত্রশাস্ত্র রয়েছে, বৈষ্ণব তন্ত্র, শৈবতন্ত্র, শাক্ততন্ত্র, জয়াক্ষ সংহিতা, পঞ্চরাত্র সংহিতা, অহির্বুদ্ধ সংহিতা, এসবই আগম শাস্ত্রের অন্তর্গত। অন্যদিকে নিগম শাস্ত্রের মধ্যে আছে বেদ, উপনিষদের মতো শ্রুতিশাস্ত্র, এবং রয়েছে ভাগবত পুরাণ সহ সমস্ত পুরাণ, কারণ পুরাণকেও পঞ্চম বেদ বলা হয়। অর্থাৎ বেদ, উপনিষদ, চতুর্বেদ
ঋক, সাম, যজুর, অথর্ব, এই চতুর্বেদ এবং পঞ্চম বেদ অর্থাৎ সমস্ত পুরাণ, উপনিষদ, বেদান্ত, এই সবই হচ্ছে নিগমের বিষয়। যেমন কল্পতরো গলিত ফলং সুখ মুখদ্রাত, এই বলা হয়েছে ভাগবত পুরাণকে। সমস্ত পুরাণই পঞ্চম বেদের মর্যাদা লাভ করেছে। আচার্য সায়ন স্পষ্ট করে বলছেন, নিগম শব্দ বেদবাচী। নিগম শব্দের অর্থ হলো বেদ। তাহলে তন্ত্র হলো আগম আর বেদ হলো নিগম। আজকের আলোচনার শিরোনাম তন্ত্র তত্ত্ব। এখানে দুটো শব্দ রয়েছে, তন্ত্র এবং তত্ত্ব। আমরা প্রথমে তত্ত্ব বলতে কি বোঝায় সেটা জানব, তারপর তন্ত্র শব্দে প্রবেশ করব। তত্ত্বকে বিশ্লেষণ করলে আমরা পাই তত্ত্ব, তত্ত্ব, তত্ত্ব। উপনিষদ তৎ শব্দের অর্থ করেছে ব্রহ্ম, ব্রহ্ম। তৎ, তৎ মানে তিনি, অর্থাৎ ব্রহ্ম। তৎ তামসী বা তত্ত্বমসী, তিনি, তুমি, সেই ব্রহ্মই তুমি। ব্রহ্ম এবং জীবের মধ্যে যে অভেদ, কোনো ভেদ নেই, এটা যেন কোনো ভেদ নেই, আলাদা নও। ব্রহ্ম এবং জীবের এই অভেদ জ্ঞানী বা অদ্বয় দ্বিতীয়হীন জ্ঞানকে, দ্বিতীয়হীন জ্ঞানকেই বলা হয় তত্ত্ব। দুই এক, এক দুই নেই, এক সেখানে। তৎ তিনি অর্থাৎ ব্রহ্ম। ব্রহ্মের এই ভাবকে শ্বেত অশ্বত্তর উপনিষদ বলেছে তত্ত্ব। শ্বেত অশ্বত্তর উপনিষদে এই ব্রহ্মের এই ভাবকেই বলা হয়েছে তত্ত্ব। ভাব কি? ভাব শব্দের অর্থ হলো বিদ্যমানতা, যা আছে, যা বিদ্যমান অর্থাৎ যা আছে, অস্তিত্ব বা উপস্থিতি, প্রেজেন্স। আবার উৎপত্তি, স্বভাব, অনুভূতিকেও ভাব বলা হয়। যা সদা বর্তমান, সৎ, তাই ভাব অর্থাৎ নিত্য। আর যা চিরকাল থাকে না, অনিত্য, তা হচ্ছে অসৎ। তাই হচ্ছে অভাব, অনিত্য। ভাব হচ্ছে যা নিত্য, অভাব হচ্ছে যা অনিত্য। কেমন? অভাব বা অনিত্য বলতে কিন্তু অলীক, অবাস্তব, কাল্পনিককে বোঝানো হয় না। এটা বুঝতে হবে ভালো করে। এই জগৎ সংসারে দুটো বস্তু বা দুটো বিষয় রয়েছে, ভাব এবং অভাব, অর্থাৎ নিত্য এবং অনিত্য বস্তু। এখানে কোনো অলীক মিথ্যার কথা কিন্তু বলা হচ্ছে না। অলীক, মিথ্যার এসবের কথা কিন্তু বলা হচ্ছে না। যা সৎ, বর্তমান এবং যা চিরকাল থাকে না, অনিত্য, তার কথাই বলা হচ্ছে। যাই হোক, আলোচনার প্রসঙ্গে ফিরে আসি। ভাগবত পুরাণে তত্ত্ব শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে দ্বিতীয় রহিত। দ্বিতীয় রহিত, যার দুই নেই। এই অদ্বিতীয় জ্ঞানই হচ্ছে তত্ত্বজ্ঞান। এই তত্ত্বকে
উপনিষদ বা বেদান্তে বলা হয়েছে ব্রহ্ম, যোগশাস্ত্রে বলা হয়েছে পরমাত্মা এবং ভক্তিশাস্ত্রে বলা হয়েছে ভগবান। বদন্তি তৎ তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। শ্রীধর স্বামী খুব পরিষ্কার করে বলেছেন, তত্ত্ব শব্দের অর্থ হল জ্ঞান, অর্থাৎ কোনো বস্তুর প্রকৃত মর্ম বা আসল প্রকৃতি, রিয়েল নেচার, এটাই হচ্ছে তত্ত্ব। আচ্ছা, আমরা তত্ত্ব নিয়ে এত কথা কেন বলছি? কারণ মীমাংসাকার জৈমিনী বলছেন, কোনো শব্দের প্রকৃত অর্থ এবং সেই শব্দ সঠিকভাবে কি বলতে বা বোঝাতে চাইছে, অর্থাৎ শব্দের কি অভিসন্ধি, কি তার উদ্দেশ্য, এটা বোঝানোই তত্ত্বের লক্ষ্য বা অভিপ্রায়। বোঝা গেল? বিশেষ দক্ষতা বা ক্ষমতার মাধ্যমে শব্দের সঠিক অভিপ্রায় নির্ণয় হচ্ছে তত্ত্ব নির্ণয়। তাহলে তত্ত্ব হচ্ছে শব্দের অভিপ্রায়, অভিসন্ধি, অর্থাৎ শব্দের মাধ্যমে কি বোঝানো হচ্ছে বা কি বোঝাতে চাওয়া হচ্ছে সেটা ধরা, সেটা নির্ণয় করা, এটাই হচ্ছে তত্ত্ব নির্ণয়। তন্ত্র শব্দের মানে তন্ত্র শব্দের মাধ্যমে, তন্ত্র এই শব্দের মাধ্যমে তন্ত্রশাস্ত্রকারেরা, অর্থাৎ যারা তন্ত্রবিদ, তারা সঠিক কি বোঝাতে চাইছেন, কি তাদের উদ্দেশ্য বা অভিপ্রায়, তাই হল তন্ত্র তত্ত্ব। তন্ত্র শব্দের এসেনশিয়াল নেচারটি বোঝাই হচ্ছে আমাদের এই আলোচনার লক্ষ্য। তন্ত্র শব্দের যথার্থ জ্ঞান তন্ত্র তত্ত্ব। কেমন? ভগবদ্গীতায় দেখুন, ভগবদ্গীতায় আমরা দেখি সেখানে অর্জুন যেমন শ্রীকৃষ্ণের কাছে সন্ন্যাসের প্রকৃত স্বরূপ, সঠিক অর্থ, প্রকৃত অর্থ বা জ্ঞানটি জানতে চেয়ে তিনি কি বলছেন লক্ষ্য করুন। সেখানে বলছেন, সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম। সন্ন্যাস হে মহাবাহো, আপনি তত্ত্ব শব্দের প্রকৃত স্বরূপ, প্রকৃত অর্থটি আমাকে বলুন, আমি সেটা জানতে ইচ্ছুক। তত্ত্বম ইচ্ছামি বেদিতুম। আমরাও ঠিক একইভাবে ধারাবাহিক আলোচনায় বহুল উচ্চারিত এই তন্ত্র শব্দের প্রকৃত স্বরূপটিকে জানার একটা চেষ্টা করছি। বিষয়ের গভীরতায় যাবার আগে, তন্ত্রতত্ত্বের মহাসমুদ্রে ডুব দেবার আগে, তত্ত্ব বিষয় নিয়ে এতক্ষণ যেসব ভারী ভারী কথা বলা হলো, সেই তত্ত্ব দর্শনের অনুপম একটা সরস কাহিনী বরং শোনা যাক। দেখুন,
এই সংসারে কত তত্ত্বই না রয়েছে, তাই না? ব্রহ্মতত্ত্ব, শাক্ততত্ত্ব, শৈব তত্ত্ব, বৈষ্ণব বা বিষ্ণু তত্ত্ব, সেখান হতে গানপত্য তত্ত্ব, এই সব হতে জীবতত্ত্ব, আত্মতত্ত্ব যেমন রয়েছে, তেমনি রয়েছে অর্থতত্ত্ব, রাষ্ট্রতত্ত্ব, যুদ্ধতত্ত্ব, ভাষাতত্ত্ব, সমাজতত্ত্ব। কত তত্ত্ব, কত জ্ঞান! মহাকবি কালিদাস তার অভিজ্ঞান শকুন্তলম নাটকে কি অনন্যভাবেই না এই তত্ত্ব শব্দের ব্যবহার করেছেন, সেটা একটু লক্ষ্য করুন। মৃগয়া করতে এসেছেন মহারাজ দুষ্যন্ত, এবং মৃগয়া করতে পায়ে পায়ে তিনি চলে এসেছেন মহর্ষি কর্ণের অরণ্য আশ্রমে। মৃগয়া শব্দের সঠিক অর্থ জানেন তো? কেবল পশু শিকার মাত্র নয়, হরিণ শিকারকেই মাত্র মৃগয়া বলা হয় না। মৃগয়া শব্দের অপর অর্থ হচ্ছে খোঁজা, অন্বেষণ। আর মৃগ শব্দ বলতে সংস্কৃতে কেবল হরিণকে বোঝায় না, সমস্ত পশু প্রাণীকেই মৃগ বলা হয়। যাই হোক, সেই মৃগয়ায় মহারাজ দুষ্যন্ত এসেছেন। শিকারের পেছনে ছুটতে ছুটতে, খুঁজতে খুঁজতে পৌঁছে গেছেন মালিনী নদীর তটে মহর্ষি কর্ণের অরণ্য আশ্রমে। দূর হতে তার নজরে এসেছে অপরূপা শকুন্তলা সেই আশ্রমে। মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে চেয়ে তার রূপে আকৃষ্ট হয়ে মহারাজ দুষ্যন্ত তাকে ভালোবেসে ফেললেন। তারপরই তিনি ভাবতে বসলেন, এই অপূর্ব সুন্দরী কন্যাকে বিয়ে করা যায় কি না। রাজা ক্ষত্রিয়, আর এই অচেনা আশ্রম কন্যা, তিনি সত্যিই ক্ষত্রিয় রাজার বিবাহযোগ্য কিনা, বিবাহযোগ্য কিনা, কারণ তিনি ক্ষত্রিয়, আর ওই আশ্রম কন্যা, তার পরিচয় তিনি জানেন না, অথচ তার প্রতি তিনি মুগ্ধ। সমস্ত হৃদয়কে একেবারে মুগ্ধ করে তুলেছে সেই অপরূপ সুন্দরী কন্যা। রাজা তাকে ভালোবেসে ফেলেছেন, মন প্রাণ দিয়ে ফেলেছেন, এখন বিয়ে করতে চান। কিন্তু হুঁশ হলো, তিনি তো রাজা, তার ওই আত্মজ্ঞান, সেই অহংজ্ঞানটা ফিরে এলো। রাজা, তিনি ক্ষত্রিয়, যাকে তাকে তো তিনি বিয়ে করতে পারেন না। এই আশ্রম কন্যা সত্যি ক্ষত্রিয়ের বিবাহযোগ্য কিনা, এই রকম নানা তত্ত্ব, অর্থাৎ জাতি তত্ত্ব, বর্ণতত্ত্ব, এই সব নিয়ে রাজার মন যখন ভয়ঙ্করভাবে তোলপাড় হয়ে উঠেছে, তখন মহাকবি কালিদাস বলছেন, মহারাজ দুষ্যন্ত সেই দূর থেকে লক্ষ্য করলেন একটা হঠাৎ কোথা থেকে কৃষ্ণ ভ্রমর, কালো ভোমরা, সে এসে উড়ে এসে মাঝে মাঝে শকুন্তলার ওপরের ঠোঁটটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তাতে শকুন্তলা একটু বিব্রত, আবার ভয়ও পাচ্ছেন। বারবার উড়ে আসছে সেই কালো ভ্রমর। দূর হতে এই দৃশ্য দেখে মহারাজ দুষ্যন্ত ভ্রমরের সৌভাগ্য প্রশংসা করে বলছেন, আমি শুধু এই অপূর্ব সুন্দরী নারীর
তার জাতি নিয়ে, তার বর্ণ নিয়ে, শুধু সে ক্ষত্রিয়ের বিবাহযোগ্য কিনা এই তত্ত্ব, কূটতত্ত্ব বিচার করে করেই সময় কাটিয়ে দিলাম। আর তুমি, হে মধুকর, কি সৌভাগ্য না তুমি সেই সুন্দরীর অধর স্পর্শ লাভ করছো। আমি তত্ত্ব বিচার করে, অর্থাৎ সেই মেয়েটি কি ক্ষত্রিয়ার বিবাহযোগ্য কি না, এইসব ভেবে ভেবেই আমার সময় কেটে গেল। আর তুমি কত সৌভাগ্যবান, তুমি সেই অপরূপা সুন্দরীর অধর স্পর্শ করছো, বারবার স্পর্শ করছো। বয়ং তত্ত্ব অন্বেষম, বয়ং তত্ত্ব অন্বেষম মধুকর হস্তাত্তং খলু কৃতি। তুমি কৃতি, তুমি ভাগ্যবান। মহাকবি কালিদাসের এই উপমাটি আমাদের বর্তমান আলোচনারও অন্যতম আদর্শ রূপরেখা। যে তন্ত্রতত্ত্ব নিয়ে আমরা কথা আরম্ভ করতে চলেছি, কথা দিচ্ছি, সেখানে তত্ত্বের কঠিন কচকচানির মধ্যে কোনোভাবেই আবদ্ধ থাকব না, বরং তন্ত্রতত্ত্বের মধ্যে যে মাধুর্যের দিকটি রয়েছে, যে মধুরতা রয়েছে, যে আস্বাদনীয় দিকগুলো রয়েছে তন্ত্রতত্ত্বের মধ্যে, আমাদের শাস্ত্র ভাবনায় যে বৌদ্ধিক চর্চা এবং সেখানে সগুণ ঈশ্বরের যে অপরূপ লীলাময়তা রয়েছে, যা তন্ত্রের সংকীর্ণ সংজ্ঞাকে, সংকীর্ণ পরিসরকে বিস্তীর্ণ করেছে, উদার করেছে বা উদার করে তোলে, তাই আমাদের আলোচনার প্রধান উপজীব্য। যা প্রতিদিনের জীবন চর্চার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে রয়েছে, যেখানে নির্গুণ নিরাকার তিনি কেমনভাবে সাকার রূপ ধারণ করে এই মাটিতে ভক্তজনের মাঝে নেমে আসেন, তাকে আস্বাদ করা যায়, তিনি আস্বাদনের যোগ্য। এই সমস্ত মন দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে তাকে ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। সেই তন্ত্রকথাই আমরা এক একটি পর্বে পর্বে তুলে আনার চেষ্টা করব। ভাগবত পুরাণে ভারী চমৎকার করে বলা হয়েছে যে যোগী ভক্ত, কেমন ভক্ত না যোগী ভক্ত, সদা যুক্ত, সদা যুক্তাত্মা, যে যোগী ভক্ত ঈশ্বরের সাকার রূপ অবধারণের জন্য পূজার্চনা করেন, তাদেরকেই বেদ এবং তন্ত্রশাস্ত্রে সুপণ্ডিত বলা হয়েছে। ক্রিয়াকলাপৈরিদমেব যোগিনঃ শ্রদ্ধান্বিতাঃ সাধু যজন্তি সিদ্ধয়ে ভূতেন্দ্রিয়ান্তঃ করণ উপলক্ষিতম বেদে চ তন্ত্রে চ তা এব কোবিদ। তিনি সিদ্ধ, তিনি কোবিদ অর্থাৎ জ্ঞানী পণ্ডিত, তিনি মর্মজ্ঞ, যিনি আপন তপস্যায়, আপন সাধনায় সাকার নিরাকারকে মেলাতে পারেন, নির্গুণকে
অপূর্বভাবে সগুণ করে মহিমান্বিত করে তুলতে পারেন। বৈদিক ক্রিয়ার মধ্যে তন্ত্রের ক্রিয়া অর্থাৎ যজ্ঞ ক্রিয়ার সাথে নিত্যদিনের পূজার্চনাকে, জ্ঞানের সাথে কর্মকে এবং জ্ঞান ও কর্মের সাথে ভক্তিকে সমন্বিত করতে পারেন, এক করতে পারেন, তিনি শ্রেষ্ঠ যোগী, তিনি শ্রেষ্ঠ জ্ঞানী পুরুষ। বেদ এবং তন্ত্রের সমন্বয়কারী, বেদে চ তন্ত্রে চ ত এব কোবিদ, যিনি বেদ এবং তন্ত্রের মধ্যে জ্ঞান এবং কর্ম এবং জ্ঞান ও কর্মের সাথে ভক্তিকে সমন্বিত করতে পারেন, মেলাতে পারেন, তিনি প্রকৃত জ্ঞানী, তিনি প্রকৃত তান্ত্রিক, তিনি তন্ত্রধারী, তিনি তন্ত্রজ্ঞ এবং বেদের মর্মজ্ঞ। আগামী পর্বে সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।